হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা WBCTCL যেই এর জন্য থিওরি ক্লাস স্টার্ট করেছিলাম এবং থিওরি ক্লাসের মধ্যে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্স, সেমিকন্ডাক্টর ডায়োড কভার করে দিয়েছি, যেটাকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের প্লে লিস্টে দিয়ে দিয়েছি। এবং আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে নাম্বার সিস্টেম পড়েছি, সেটা ডিজিটাল ইলেকট্রনিক্সের প্লে লিস্টে দেওয়া আছে। এবং আমরা আগের দিন শুরু করেছিলাম বিজেটি, বায়োপোলার জাংশন ট্রানজিস্টর। সেখানে আমরা আগের দিনে বায়োপোলার জাংশন ট্রানজিস্টর সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে আমরা কটা টার্মিনাল হয়, এমিটার, বেস, কালেক্টর এবং তোমার কোন টার্মিনালে বেশি ডোপিং করা হয়, কোনটা ডোপিং কম করা হয়, কাট অফ রিজিয়ন, ঠিক আছে, অ্যাক্টিভ রিজিয়ন, রিভার্স রিজিয়ন। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি আগের দিনে। এবং আগের দিনে আমরা লাস্ট পড়েছিলাম কি, লোড লাইন সম্বন্ধে পড়েছিলাম আমরা, ঠিক আছে। সেই লোড লাইন ড্র করা হয় ভিসিই এবং আইসি এর মধ্যে, ঠিক আছে। আর যেখানে আইসি ম্যাক্সিমাম হয় সেটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন, আর ভিসিই ম্যাক্সিমাম হয় সেটাকে বলা হয় কাট অফ রিজিয়ন। সেটা আমরা আলোচনা করেছিলাম আগের দিনে। এবং আমরা বলেছিলাম যে ফেথফুল অ্যাম্প্লিফিকেশনের জন্য, ফেথফুল অ্যাম্প্লিফিকেশনের জন্য আমরা ভিসি, এসির লোড লাইন আর ডিসির লোড লাইন, দুটো লোড লাইন ছিল। এসি লোড লাইন এবং ডিসি লোড লাইন যে পয়েন্টটাই ছেদ করে সেই পয়েন্টটাকে বলা হয় কি, সেই পয়েন্টটাকে বলা হয় অপারেটিং পয়েন্ট। অপারেটিং পয়েন্ট বলা হয়েছিল। এবং অপারেটিং পয়েন্টে আমরা ভিসিই এবং আইসি এর একটা ভ্যালু পেয়েছিলাম। ভিসিই এবং আইসি এই দুটো পয়েন্টকেই কী বলা হয়, কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট, ঠিক আছে, যেটা বলা হয় কোহিশন পয়েন্ট। তো যদি সাপোজ ধরো ওই পয়েন্টটা জেনারেলি মিডিলে থাকে, কথা থাকে মিডিলে থাকে। যদি মিডিলে যদি না থাকে, যদি অন্য জায়গায় থাকে, ধরো উপর দিকে বা নিচের দিকে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ডিস্টরশন দেখা দেবে। কী হবে না, ডিস্টরশন দেখা দেবে। তো এখানে আমরা এটাই পড়বো, কি পয়েন্ট ফর ফেথফুল অ্যাম্প্লিফিকেশন। ফেথফুল অ্যাম্প্লিফিকেশনের জন্য কি পয়েন্টগুলো কী কী, না কী পয়েন্টগুলো কী কী হবে না, ফেথফুল অ্যাম্প্লিফিকেশনের জন্য আমাদের এই পয়েন্টগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট জায়গায় এই পয়েন্টগুলো, ঠিক আছে না। এই পয়েন্টটা বাদ দাও। নেক্সট দেখো, ফেথফুল অ্যাপ্লিকেশন কি, প্রপার জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট, ঠিক আছে। প্রপার জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট, মিনিমাম বেস টু এমিটার, যেটাকে ভিবিই বললাম, মিনিমাম বেস টু এমিটার ভোল্টেজ, আর মিনিমাম কালেক্টর টু এমিটার কারেন্ট মানে ভিসি। এই তিনটে হচ্ছে কন্ডিশন ফর ফেথফুল অ্যাম্প্লিফিকেশন, ঠিক আছে, ফেথফুল অ্যাম্প্লিফিকেশনের কন্ডিশন, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। নেক্সট দেখো, যেটা বললাম কিউ পয়েন্টটা সাপোজ যদি শিফট হয়, ঠিক আছে, কী কী কারণের জন্য শিফট হতে পারে। আর আমরা এইমাত্র বললাম যে কিউ পয়েন্ট যদি ধরো শিফট হয়, শিফট হলে কী হয় না, শিফট হলে ডিস্টরশন দেখা দেয়, ফেথফুল অ্যাম্প্লিফিকেশন হয় না। তো তোমরা এখান থেকে কী কী মনে রাখবে, দেখো কী কী কারণের জন্য শিফট হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্টের জন্য কী হয় না, কিউ পয়েন্টটা শিফট হতে পারে। কিউ পয়েন্ট কী হয়, শিফট হতে পারে। কী করে শিফট হয় সেটা আমি এখানে বুঝিয়েছি। দেখো, রিভার্স স্যাচুরেশন কারেন্ট যখন বাড়বে তখন কী হয়, মানে লিকেজ কারেন্ট বাড়বে। লিকেজ যখন বাড়লে কী হয়, টেম্পারেচার বাড়ে। সবসময় জেনে রাখবে, লিকেজ কারেন্টের সঙ্গে টেম্পারেচার একটা বিরাট বড় সম্পর্ক আছে। টেম্পারেচার বাড়লে কী হয়, লিকেজ কারেন্ট বাড়ে। আর আইসি নট মানে লিকেজ কারেন্ট বাড়লে আইসি বাড়বে। আইসি বাড়লে কী হবে, কিউ বাড়বে। কেন? কারণ এইমাত্র বললাম যে কিউ মানে হচ্ছে কিউ পয়েন্টটা আইসি আর ভিসি, ঠিক আছে। তো আইসি যদি বাড়ে তার মানে কি, কিউ পয়েন্টের মানটা চেঞ্জ হবে। আর কিউ পয়েন্টের মান চেঞ্জ হলে কী হবে, তোমার তোমার শিফট হবে কিউ পয়েন্টটা। কিউ পয়েন্ট শিফট কী কারণের জন্য হতে পারে, নাম্বার 1 কারণ হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্টের জন্য শিফট হতে পারে, ঠিক আছে। আর কী কারণ হতে পারে শিফট হওয়ার জন্য? নেক্সট হচ্ছে ভ্যারিয়েশন অফ ভিবিই। যদি ভিবিই এর ভ্যালু ভ্যারিয়েশন হয়, ভিবিই মানে বেস টু এমিটার ভোল্টেজ, সেক্ষেত্রেও কিন্তু কিউ পয়েন্টের তোমার কী হতে পারে, কিউ পয়েন্টের মুভমেন্ট হতে পারে, কিউ পয়েন্ট শিফট হতে পারে, ঠিক আছে। চলো তারপর নেক্সট চলে যাবো আমরা। যদি ভ্যারিয়েশন অফ বিটা, যদি বিটার মানটা ভ্যারিয়েশন হয়, বিটার মান যেটাকে বলা হয় সি কনফিগারেশন, যে কারেন্ট গেন, সেটা যদি ভ্যারিয়েশন হয় তখন কী হতে পারে, তখন তোমার কী হতে পারে, তখন তোমার কিউ পয়েন্ট শিফট হতে পারে। কেন? কারণ আমরা জানি যে আইসি যেমন বিটা ইন্টু আইবি, তাহলে বিটা যদি চেঞ্জ হয় তাহলে কি আইসি চেঞ্জ হবে। আর আইসি চেঞ্জ হওয়া মানে কি, আইসি চেঞ্জ হচ্ছে কিউ পয়েন্ট চেঞ্জ হবে। কিউ পয়েন্ট কোন দিকে যাবে, আপওয়ার্ড, উপর দিকে শিফট হবে, ঠিক আছে, উপর দিকে শিফট হবে। আগের দিনে ক্লাস যদি না দিয়ে থাকো, অবশ্যই আগের দিনে ক্লাস দেখো। বিজেটি পার্ট 1 অবশ্যই কমপ্লিট করো। বিজেটি পার্ট 1 কমপ্লিট না করে বিজেটি পার্ট 2 এসো না, হবে না, কিছু বুঝতে পারবে না। বিজেটি পার্ট 1টা অবশ্যই দেখবে। তারপর দেখো, তারপর হচ্ছে আনডিজায়ার্ড এফেক্ট অফ ইনস্টেবিলিটি অফ আইসি। আনডিজায়ার্ড এফেক্ট মানে হচ্ছে আইসি এর জন্য কিছু কিছু এফেক্ট দেখা যায়। সেটা আমি এইমাত্র বললাম, 1 নম্বর পয়েন্টের জন্য বললাম যে কিউ পয়েন্টের ভ্যারিয়েশন হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, থার্মাল রানওয়ে অকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্মাল রানওয়ে অকার, ঠিক আছে, থার্মাল রানওয়ে। এই থার্মাল রানওয়েটা না বিজেটিতেই হয়, ঠিক আছে, মসফেটে হয় না। মসফেটে থার্মাল রানওয়ে হয় না, মসফেটে থার্মাল রানওয়ে হয় না। তো থার্মাল রানওয়ে ব্যাপারটা কীরকম, ব্যাপারটা এরকম জিনিস। দেখো থার্মাল রানওয়ে জিনিসটা কী হয় না, ধরো টেম্পারেচার বাড়লো, ঠিক আছে, টেম্পারেচার বাড়লে আমরা কি জানি, আইসি নটের মান পরিবর্তন হয়। আইসি নটের মান মানে কি, মানে তোমার লিকেজ কারেন্ট।
লিকেজ কারেন্ট এমন পরিবর্তন হলে কী হবে, আইসি পরিবর্তন হবে, কারণ আমরা জানি আইসি সমান বিটা আইবি প্লাস আইসি নট। আইসি পরিবর্তন হলে তোমার আইসি নট পরিবর্তন হলে আইসি পরিবর্তন হবে। আইসি নট পরিবর্তন হলে কী হবে, পাওয়ার পরিবর্তন হবে। পাওয়ার পরিবর্তন মানে কি, আইসি ইন্টু পাওয়ারের ফর্মুলা কি, আইসি ইন্টু ভিসি। তাহলে আইসি পরিবর্তন হলে পাওয়ার পরিবর্তন হবে। পাওয়ার যদি বাড়ে, পাওয়ার বাড়লে কী হবে, টেম্পারেচার বাড়বে। আমরা জানি পাওয়ার বাড়লে কী টেম্পারেচার বাড়ে। টেম্পারেচার বাড়লে কী হবে, আবার এই ঘটনাটা ঘটতে থাকবে, মানে কি আবার টেম্পারেচার বাড়লো, আবার এটা হলো, আবার এটা, আবার এটা, আবার এটা, আবার ঘুরে আসবে। মানে কি থার্মাল ডায়নামিক্স মানে হচ্ছে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই অটোমেটিক টেম্পারেচার বাড়তে থাকবে, ঠিক আছে, একটা মানে টেম্পারেচার ঘুরতে থাকবে। সে এই যে তোমার সার্কেলটা, এই সার্কেলটাকে বলা হয় থার্মাল ডায়নামিক্স, ঠিক আছে। টেম্পারেচার বাড়লো, রিভার্স ট্রিগার কারণ বাড়লো, তারপরে আইসি বাড়লো, আইসি বাড়ার পর পাওয়ার বাড়লো, পাওয়ার বাড়ার পর টেম্পারেচার বাড়লো, আবার ঘুরে টেম্পারেচার বাড়ার পরে কী হচ্ছে, আইসি নট বাড়ছে, আবার আইসি বাড়ছে, আবার পাওয়ার বাড়ছে। এই যে তোমার সার্কেলটাকে, এই সার্কেলটাকে বলা হয় থার্মাল ডায়নামিক্স। এটা শুধুমাত্র বিজেটি দেখতে পাওয়া যায়, মসফেটে দেখা যায় না। এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। হ্যাঁ, এবারে কি বলছে, এবার বলছে যে ফর ওভার দ্য ইফেক্ট অফ আইসি উই ডু স্টেবিলাইজ অ্যান্ড কম্পেনসেশন। দেখো আইসির এই যে প্রবলেম, আইসির জন্য যে প্রবলেমটা ঘটছে, সেই আইসির প্রবলেমটাকে আমাদের কম্পেনসেট করার জন্য আমরা কী করি, আমরা স্টেবিলাইজেশন করি, ঠিক আছে, স্টেবিলাইজেশন অ্যান্ড কম্পেনসেশন করি। তো আমরা এবার আমরা কী করবো, এবার আমরা স্টেবিলাইজেশন করবো, যেটাকে স্টেবিলিটি। ফার্স্ট আমরা স্টেবিলাইজেশন করার সময় কী করবো, স্টেবিলিটি ফ্যাক্টর সম্বন্ধে আলোচনা করবো। তো হোয়াট ইজ স্টেবিলিটি ফ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেবিলিটি ফ্যাক্টর কি, রেট অফ চেঞ্জ অফ কালেক্টর কারেন্ট উইথ রেসপেক্ট টু কালেক্টর লিকেজ কারেন্ট, মানে হচ্ছে এইটা ডিআইসি বাই ডিআইসি নট, যখন আইভি ইজ কনস্ট্যান্ট। স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলার পরীক্ষা সময় আসে। হ্যাঁ, স্টেবিলিটি ফ্যাক্টর, দিস ইজ স্টেবিলিটি ফ্যাক্টর ফর্মুলা। তো আমরা এবারে এখানে এবার আমরা জেনারেলি সি কনফিগারেশন ইউজ করি, ঠিক আছে, বেশিরভাগ। ওই জন্য আমরা সি কনফিগারেশনে আইসি সমান বিটা ইন্টু আইভি প্লাস আইসি নট করে আমরা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পর আমরা এখান থেকে একটা মান পেয়েছি। কার মান পেয়েছি না, স্টেবিলিটি ফ্যাক্টরের মান পেয়েছি। কার মান, ডিআইসি বাই ডিআইসি নট। ডিআইসি বাই ডিআইসি নট সমান এস, যেটাকে আমরা স্টেবিলিটি ফ্যাক্টর এস ধরে থাকি। যেখান থেকে একটা ফর্মুলা পেয়েছি আমরা, যে 1 প্লাস বিটা বাই 1 মাইনাস বিটা ইন্টু ডিআইবি বাই ডিআইসি। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলা। কার না, স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলা। এটা কোন কনফিগারেশনে, সি কনফিগারেশন। আমরা সি ধরেই চলবো, কেন, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা সি ইউজ করি, ঠিক আছে। আমরা আগের দিন আলোচনা করেছি সি হয়, সিবি হয়, সিসি হয়। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী ইউজ করি, সিই ইউজ করি, ঠিক আছে। তো এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 প্লাস বিটা বাই 1 মাইনাস বিটা ইন্টু ডিআইবি বাই ডিআইসি, ঠিক আছে। দিস ইজ স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলা। এবার আমরা কী করবো, এবার আমরা দেখো, আমরা যখন ডায়োড পড়েছি তখন আমরা কী পড়েছি, তখন আমরা বায়াসিং পড়েছি, কি রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস। কিন্তু এখানে ডায়োড নয়, এটা ট্রানজিস্টর। ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কী করবো, এখানে আমরা বায়াসিং পড়বো। ট্রানজিস্টর বায়াসিং 4 ধরনের বায়াসিং হয়। হ্যাঁ, এবার 4 ধরনের বায়াসিং আমরা কী করবো, 4 ধরনের বায়াসিং আমরা আইসি আর ভিসি এর মান নির্ণয় করবো। বিভিন্ন ধরনের বায়াসিংয়ে বিভিন্ন ধরনের মান আসবে আইসি আর ভিসি এর, এবং সেখানে আমরা স্টেবিলিটি ফ্যাক্টরের মান নির্ণয় করবো। স্টেবিলিটি ফ্যাক্টর মানে হচ্ছে কোন বায়াস সব থেকে স্টেবল, সেটা আমরা জানবো। স্টেবিলিটি ফ্যাক্টর থেকে আমরা কী জানতে পারি, যে কোন বায়াসটা সব থেকে স্টেবল। এবার দেখো স্টেবিলিটি ফ্যাক্টরের আইডিয়াল মান কী হতে পারে। তো দেখো আইডিয়াল মান স্টেবিলিটি ফ্যাক্টর কত, 1 হতে পারে। কেন, কখন 1 হবে, যখন বিটার মানটা 0 হবে। যদি বিটার মানটা 0 হয় তাহলে কী হবে, তাহলে তোমার এসের মানটা কী হবে, 1 আসবে। তার মানে আইডিয়ালি, যদি তোমাকে কেউ যদি কোশ্চেন বলে যে আইডিয়ালি স্টেবিলিটি ফ্যাক্টর কত হয়, 1 হয়। কার জন্য, না, বিটা ইকুয়াল টু 0-র জন্য। আরেকটা জিনিস নোট ডাউন করে রাখো, যে সিস্টেম ইজ মোর স্টেবল মানে কি, ফেথফুল অ্যাম্প্লিফিকেশন হবে। ফেথফুল অ্যাম্প্লিফিকেশন মানে কি স্যার, একটা ইনপুট দিলাম আমি, কোনো ডিস্টরশন ছাড়া সেটাকে অ্যাম্প্লিফাই হয়ে গেল, সেটাকে বলে ফেথফুল অ্যাম্প্লিফিকেশন। তো সিস্টেমটা মোর স্টেবল হবে কখন, যদি স্টেবিলিটি ফ্যাক্টর মাস্ট বি স্মল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যত স্টেবিলিটি ফ্যাক্টর কম হবে তত সিস্টেম বেশি স্টেবল হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে কী ধরনের কোশ্চেন আছে দেখো। এবার আমরা কী করবো, ট্রানজিস্টর বায়াসিং করবো। ট্রানজিস্টর বায়াসিংয়ে আমরা দেখবো যে স্টেবিলিটি ফ্যাক্টর কত আসছে, কোন বায়াসিংয়ে কোন স্টেবিলিটি ফ্যাক্টর আসছে। তো যেখানে আমার স্টেবিলিটি ফ্যাক্টর মানটা সব থেকে কম পাবো, সেই যে সেই বায়াসিংটা বেস্ট ফর স্টেবিলাইজেশন, বেস্ট ফর অ্যাম্প্লিফিকেশন, ফেথফুল অ্যাম্প্লিফিকেশন, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই জিনিসটা জানবো, ঠিক আছে। আর এখান থেকে অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই আসে, খেয়াল করে রাখবে। আইডিয়ালি স্টেবিলিটি ফ্যাক্টর কত হয়, 1 হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেজারমেন্টে 0 করে দেয়, কিন্তু 1 হবে। কেন, তুমি বিটার মানটা 0 পুট করে চেক করে নাও, এই স্টেবিলিটি ফ্যাক্টর ফর্মুলাতে চেক করো। বিটার মানটা 0 পুট করলে কী হবে, বিটার মানটা 0 পুট করলে এখানে 1 আসবে। দেখো ক্যালকুলেশন করলে আমরা এস ইকুয়াল টু 1 পাবো, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। এবার আমরা বায়াসিংয়ে চলে আসবো। দেখো আমি কি বললাম, যে 4 ধরনের জেনারেলি বায়াসিং হয়ে থাকে। একটা হচ্ছে ফিক্সড বায়াসিং, কালেক্টর টু বেস বায়াসিং, আর নাম্বার 3 হচ্ছে ফিক্সড বায়াস উইথ এমিটার রেজিস্ট্যান্স, আর 4 নম্বর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। তো আমরা এই 4টে বায়াসিং সার্কিট জানবো, যে কী ধরনের সার্কিট আমরা ড্র করবো। আর নেক্সট হচ্ছে কি, এখান থেকে আমরা ভিসিই আর আইসি এর মান জানবো, আর তার সঙ্গে আমরা স্টেবিলিটি ফ্যাক্টরের মান জানবো, ঠিক আছে। এবং দেখবো যে এই 4টে বায়াসের মধ্যে কোন বায়াসিংয়ে কী হয় না, স্টেবিলিটি ফ্যাক্টর কম আসে, এবং সেই স্টেবিলিটি ফ্যাক্টর কম আসার জন্য কী হবে, আমাদের সেটা বেস্ট স্টেবিলাইজেশন
হিসেবে কাজ করবে, আমাদের বেস্ট স্টেবিলাইজেশন সেই বায়াসিংটা আমরা বলবো, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখবো এখানে যে ফিক্সড বায়াস, ঠিক আছে, ফিক্সড বায়াস, দিস ইজ ফিক্সড বায়াস। এখান থেকে আমাদের কী মনে রাখতে হবে, দেখো ফার্স্ট মনে রাখতে হবে সার্কিটটা কিরকম দেখতে হয়, দেখো সার্কিটটা কিরকম দেখতে হয়, দিস ইজ ট্রানজিস্টার। এখানে কী হয়, এটা হচ্ছে আরসি মানে হচ্ছে তোমার যেটাকে বলে কালেক্টর রেজিস্ট্যান্স, আর আরবি মানে হচ্ছে তোমার বেস রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখানে কী করেছি না, এই যে সি পয়েন্টটা আছে, সি মানে তোমার আরসির আগে আমরা কী করেছি, একটা পয়েন্ট নিয়ে একটা তার নিয়ে আমরা আরবির সঙ্গে করে এটাকে জুড়ে দিয়েছি, ঠিক আছে। দিস ইজ দ্য ফিক্সড বায়াস সার্কিট, ফিক্সড বায়াস সার্কিটটা অবশ্যই মনে রাখবে। আর এখানে কী হয়, ফিক্সড বায়াসে কী হয়, থার্মাল আয়নে দেখা দেয়, কী হয়, থার্মাল আয়নে দেখা দেয়, এখান থেকে পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমার সার্কিট। এবারে এই ধরনের সার্কিট আমরা ভিসি এবং আইসি নির্ণয় করবো কী করে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কেসিএল আর কেভিএল। কেসিএল নয়, কেভিএলটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো কেভিএল যখন আমরা অ্যাপ্লাই করবো না, কেভিএল অ্যাপ্লাই করলে দুটো হয়, একটা হচ্ছে ইনপুট সাইড, দিস ইজ দ্য ইনপুট সাইড, এটা এই দিকটাকে ইনপুট সাইড বলে, আর এই দিকটাকে আউটপুট সাইড বলে, এই দিকটা কী বলে, আউটপুট সাইড বলে। তো আমরা ইনপুট সাইডে কেভিএল লাগাবো আর আউটপুট সাইডে কেভিএল লাগাবো। কেভিএল লাগিয়ে আমরা কী করবো, আমরা ভিসিই এবং আইসি এর মান নির্ণয় করবো। দেখো চেক করে দেখানো, আমরা ইনপুট সাইডে কী করেছি, কেসিএল লাগিয়েছি, কেভিএল লাগিয়েছি, কেভিএল আলাদা হচ্ছে দেখো, আর দেখো ভিসিসি মাইনাস এদিকে হচ্ছে আইবি আরবি মাইনাস ভিবি, দিস ইজ দ্য ভিবি সমান 0, ঠিক আছে। এখান থেকে এই ক্যালকুলেশন পেয়েছি আমরা। তো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাই আমরা, সেটা হচ্ছে যে একটা মান পাই, সেটা হচ্ছে আইবির মান পাই, ঠিক আছে। আইবির মান পাই কত না, ভিসিসি মাইনাস ভিবিই বাই আরবি। এবারে কী হয়, ভিবির মানটা না অনেক কম হয় ভিসিসির থেকে, ভিবির মানটা অনেক কম হয়, 0.7 মতো হয় জেনারেলি, যেখানে ভিসিসি অনেক বেশি হয়। তো সেই কারণের জন্যে তোমার আমরা এখানে কী করি, ভিভিটাকে নেগলেক্ট করে দিই, নেগলেক্ট করে কী লিখি, যে আইবি এর মানটা নিয়ারলি ইকুয়াল ভিসিসি বাই আরবি। এবারে আইসির মানটা কী হয়, আইসির মানটা আমরা এখানে আইবির মানটা পুট করে বিটা ইন্টু ভিসিসি বাই আরবি পেয়ে যাই, ঠিক আছে। এটা হচ্ছে আইসির ভ্যালু। আমি প্রথমেই বললাম তোমাকে 4টে বায়াসিং আমরা আইসির ভ্যালু জানবো এবং ভিভিইর মান জানবো, ভিসিইর মান জানবো। এই ভিসিই সমান কত হবে, ভিসিই সমান আমরা আউটপুটে কেভিএল লাগালে ভিসিই পেয়ে যাই, আর ইনপুটে কেভিএল লাগালে আমরা কী পাই, এটা সেখান থেকে আমরা আইসি পেয়ে যাই। তো ভিসি এর মান পেয়ে গেলাম। যখন আমরা ভিসিই পেয়ে গেলাম আর আইসি পেয়ে গেলাম, আমরা স্টেবিলিটি ভেক্টরের ফর্মুলা জানি 1 + বিটা বাই 1 - বিটা ইন্টু ডিআইবি বাই ডিআইসি। তো এবারে দেখো এখানে যেহেতু আমরা যখন ক্যালকুলেশন করছি তখন আইবির মানটা কনস্ট্যান্ট পাই, ঠিক আছে, কী পাই, কনস্ট্যান্ট মান পাই। এবার যখন একটা কনস্ট্যান্ট মানে আমরা ডেরিভেটিভ করি না, ডিআইবি বাই ডিআইসি করি, তখন কি আসে, ডিআইবি বাই ডিআইসি, তো তখন 0 আসে, ঠিক আছে, 0 আসে। তো এর ফলে যখন আমরা ক্যালকুলেশন করে দেখি আমরা যে স্টেবিলিটি ফ্যাক্টর মানটা কত আসে না, 1 + বিটা আসে, 1 + বিটা, আর দিস ইজ ভেরি হাই, ঠিক আছে, ভেরি হাই ইন অল বায়াসিং। তাহলে আমরা 4টে যে বায়াসিং পড়লাম, একটা হচ্ছে তোমার ফিক্সড বায়াস। এই ফিক্সড বায়াসের মধ্যে তোমার কী হয়, সবথেকে হাইয়েস্ট বায়াসিং দেখা যায়, হাইয়েস্ট তোমার হাইয়েস্ট স্টেবিলিটি ফ্যাক্টর হয়। আর আমরা আগেই বললাম যে যত কম স্টেবিলিটি ফ্যাক্টর হবে ততই ভালো আমার, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট স্টেবিলিটি ফ্যাক্টর হওয়ার কারণের জন্য কী হবে না, দিস ইজ লেস স্টেবল হবে, স্টেবল বেশি হবে না। তোমরা এখান থেকে তোমরা মনে রাখবে যে কীভাবে করলাম ব্যাপারটা, ঠিক আছে। কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে আমি জিনিসটাকে পেয়েছি। তো এবার একটা কোশ্চেন দাও, এখানে একটা ফিক্সড বায়াস সার্কিট কোশ্চেনে বলেছে, এই ফিক্সড বায়াস সার্কিট, সেখানে কোশ্চেনের মধ্যে বেস রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, আর তোমার এদিকে কালেক্টর রেজিস্ট্যান্সও দিয়ে দিয়েছে, ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করেছে, সাপ্লাইটা হচ্ছে 6 ভোল্ট, মানে হচ্ছে ভিসিসি 6 ভোল্ট, ঠিক আছে। ওরা ক্যালকুলেট করতে বলেছে কত না, ভিসিই আর আইসি ক্যালকুলেট করতে বলেছে, আর বিটা ইকুয়াল টু এত। তো তোমরা চাইলে পরে আগের ওই ফিক্সড বাসে তোমরা যদি মুখস্থ করতে পারো তো খুবই ভালো জিনিস, যে ফিক্সড বাসের ক্ষেত্রে তোমার ভিসির মানটা কত হয় আর আইসির মানটা কত, মুখস্থ করতে পারলে তো একদম খুবই ভালো জিনিস, ঠিক আছে। আর মুখস্থ করতে না পারলে তোমরা কী করবে, তোমরা ড্র করবে, কীভাবে ড্র করবে, দেখো ড্র করবে, সার্কিট ড্র করার পর তোমরা ভিসিসি দিয়ে দিয়েছে, আরসি দিয়ে দিয়েছে, আর আরবি দিয়ে দিয়েছে, দিয়ে তোমরা এখানে কেভিএল সরি ফর দ্যাট। তো এখানে তোমরা কী করবে না, এখানে তোমরা ক্যালকুলেশন করবে, ইনপুট সাইডে তোমরা কেভিএল লাগালে কী হয়, ভিসিসি মাইনাস আইবি আরবি মাইনাস ভিবিই সমান 0, ঠিক আছে। আর ভিবিই এর একটা ফিক্সড মান থাকে, সেটা হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে। সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কত, 0.3 ভোল্ট, যেটাকে আমরা কী বলি, যেটাকে আমরা কাটিং ভোল্টেজ বলি, মনে আছে, কাটিং ভোল্টেজ মনে আছে, আমরা যখন ডায়োড পর্যন্ত বলেছিলাম, সিলিকনের ক্ষেত্রে কাটিং ভোল্টেজ 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামে 0.3 ভোল্ট। এটা ডিফল্ট মান, এটা কনস্ট্যান্ট মান, ঠিক আছে, সবসময় সমান থাকে। আর আমরা জেনারেলি সিলিকনে বেশি ইউজ করছি, কারণ আমরা এখানে 0.3টাকে ইউজ করছি। কোশ্চেনে জার্মেনিয়াম বললে আমরা জার্মেনিয়াম ইউজ করবো, আর কিছু না বললে আমরা সিলিকন ইউজ করবো, ঠিক আছে। তো এখান থেকে আইবি পেয়ে যাবো, আর আমরা জানি যে আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, ঠিক আছে। তো ক্যালকুলেশন করে আমরা ডাইরেক্টলি মানটা পেয়ে যাবো, ঠিক আছে, ডাইরেক্টলি আমরা আইসি পেয়ে যাবো। আর আইসি পেয়ে যাওয়ার পর আমরা ভিবি তো কোশ্চেনে দেওয়া আছে, আর ভিসিই কোশ্চেনে দেওয়া আছে, দেখো
ভিসি কত, ভিসি 0.2 ভোল্ট। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা, আচ্ছা এইটা নয়, সরি। এবার দেখো কোশ্চেনটা এখান থেকে তোমাদের বুঝতে হবে কি, তোমাদেরকে এবারে অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে দেখো অ্যাক্টিভ রিজিয়নে আমরা জানি যে আইসি সমান বিটা ইন্টু আইবি হয়। ক্যালকুলেশন করে আমরা আইসির মান পেয়েছি একটা। এবারে আমরা তো জানি না যে এই যে তোমার সার্কিটটা কোন রিজিয়নে আছে, অ্যাক্টিভ রিজিয়নে আছে নাকি স্যাচুরেশন রিজিয়নে আছে। তো তার জন্য আমরা চেক করতে হয়, কী করে চেক করতে হয় দেখো, কী করে চেক করবো না, ভিসিই স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে এই দুটো মান ফিক্সড থাকে। কী মান ফিক্সড থাকে না, ভিসিই এর মান এটা হয়, সরি ভিবিই এর মান এটা হয়, আর ভিসিই এর মান এটা হয়। এটা অনলি স্যাচুরেশন রিজিয়নই হয়, ঠিক আছে, ফিক্সড ভ্যালু। কী বললাম বুঝতে পারলে ব্যাপারটা? স্যাচুরেশন রিজিয়নে কী হয় না, ভিবিই এবং ভিসিই এর ফিক্সড মান থাকে 0.8 ভোল্ট আর 0.2 ভোল্ট। এবারে আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি, আবার কেভিএল অ্যাপ্লাই করার পর আমরা আইসি একটা মান পাই, কোন ভ্যালুগুলো ইউজ করে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইউজ করে। আইসি মানটা 2.9 অ্যাম্পিয়ার পাই। তো খেয়াল রাখবে যে আমরা যে অ্যাক্টিভ রিজনে, মানে আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, দিস ইজ পসিবল ইন অ্যাক্টিভ রিজন, অন্য কোনো রিজনে কিন্তু হবে না, ঠিক আছে, অন্য কোনো রিজনে হবে না। আমরা এখানে এটাকে কী বলে যে রিভার্স লিকেজ কারেন্টটাকে আমরা কী করেছি, এটা আমরা নেগলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে আইসির মানটা কম আসছে কার ক্ষেত্রে, অ্যাক্টিভ রিজনে কম আসছে, আর এদিকে স্যাচুরেশন রিজনের সঙ্গে ভেবে যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা বেশি আসছে। জেনে রাখবে যে আইসি ভ্যালুটা যেখানে যে রিজনে কম আসবে আমরা সেটাকে আমরা আইডিয়াল ভাববো, সেটাকে আমরা সেটা নিয়ে সেটা হচ্ছে অরিজিনাল রিজন, ঠিক আছে। তাহলে আইসি ইজ লোয়ার ইন অ্যাক্টিভ রিজন, তো ট্রানজিস্টর ওয়ার্ক করবে কত, অ্যাক্টিভ রিজনে। তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, তোমরা সার্কিট দিয়ে পরে বলবে যে ট্রানজিস্টরটা কোন রিজনে ওয়ার্ক করছে, স্যাচুরেশন রিজন নাকি তোমার অ্যাক্টিভ রিজন। তো এইভাবে তোমাদের চেক করতে হয়, ঠিক আছে, আইসির মান দিয়ে চেক করতে হয়। আইসির মানটা যদি যে রিজনে কম হবে সেটাই তোমার রিজন হবে, ঠিক আছে। যদি সাপোজ ধরো এখানে যদি স্যাচুরেশন রিজনে যদি তোমার ধরো আইসির মানটা কম আসতো, তাহলে তোমার পুরো ট্রানজিস্টরটা কী হতো, স্যাচুরেশন রিজনে কাজ করতো, ঠিক আছে। এবারে ধরো আইসির আমরা পারফেক্ট মানটা পেলাম যে আইসির মানটা 1 মিলিঅ্যাম্পিয়ার। তার মানে বোঝা যাচ্ছে যে আইসির মানটা 1 মিলিঅ্যাম্পিয়ারে বেরিয়ে গেছিলো। আমরা ফালতু ক্যালকুলেশনটা কেন করলাম, চেক করার জন্য যে এটা ট্রানজিস্টরটা কোন রিজিয়নে আছে, কোন রিজিয়ন চেক করার জন্য আমাদেরকে ওই স্যাচুরেশন রিজিয়নটা করতে হলো, ঠিক আছে। ওই স্যাচুরেশনটা চেক করতে হলো যে হ্যাঁ ওই যে আমার স্যাচুরেশন নেই তো, আবার থাকলে পরে মানটা তো আর অন্য ইউজ হবে না। স্যাচুরেশন থাকলে তোমার আইসির মানটা কিন্তু 2.9 অ্যান্সার হতো। মানে যদি তোমার সাপোজ ধরো অ্যাক্টিভ রিজনে তোমার আইসির মানটা ধরো 3 মিলিঅ্যাম্পিয়ার বেরোলো, তাহলে সেক্ষেত্রে আমি কোনটা নিতাম, অবশ্যই আমি স্যাচুরেশনটা নিতাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আইসিটাকে 2.9 অ্যান্সার লিখতাম, এবং সেখান থেকে আমরা ভিসির মানটা যখন ভিসিই যখন বার করতাম, সেখানে আমরা আইসি মানটা কি ইউজ করতাম, 2.9 ইউজ করতাম। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে আইসি মানটা কম আসছে, সেই কারণে আমরা কী করবো, আমরা অ্যাক্টিভ রিজনটাকে কনসিডার করবো, ঠিক আছে। চলো এইভাবে ক্যালকুলেশন করে আমরা ভিসি এর মানটা 4 ভোল্ট পেয়ে গেছি। আর আমরা ফর্মুলা জানি, স্টেবিলিটি ফ্যাক্টর ফর্মুলা কি, যে 1 + বিটা, আর কোশ্চেনে বিটা দেওয়া আছে, বিটা মানে 100 দেওয়া আছে, 100। এটা অনেক বড় কোশ্চেন, তোমরা ভাবতে পারো যে এই ধরনের কোশ্চেন তো বড় কোশ্চেন আসবে না। দেখো এই কোশ্চেনটা থেকে তোমাদেরকে শুধুমাত্র আইসি নির্ণয় করতে বলতে পারে, ভিসি নির্ণয় করতে বলতে পারে, বা তোমাদের নির্ণয় করতে বলতে পারে স্টেবিলিটি ফ্যাক্টর। তো তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে যে ফিক্সড বাসের ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর মানটা কত হয়, 1 + বিটা হয়, আর বিটার মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে 100, তাহলে 1 + 100 = 101। 1 নম্বরে কোশ্চেন এই ধরনের আসতে পারে স্টেবিলিটি ফ্যাক্টর দিয়ে ডাইরেক্ট, যে ফিক্সড বাস সার্কিট এত কিছু দেবে দিয়ে বলবে স্টেবিলিটি ফ্যাক্টর কত, ঠিক আছে। তো ওই জন্য আমি তোমাদেরকে বড় করে দেখালাম যে কীভাবে ব্যাপারটা হচ্ছে। এরপর নেক্সট দেখো আমরা চলে আসবো কালেক্টর টু বেস বায়াসিং। এখানে কী হয় জেনে রাখো, এখানে কিন্তু থার্মাল লাইনে হয় না, কী হয়, কম্পেনসেশন হয়। সার্কিটটা খেয়াল করে দেখো যে আগের সার্কিটটাতে এই পয়েন্ট থেকে আমরা একটা নিয়েছিলাম, কিন্তু এইখানে কী হয়েছে, এখানে কিন্তু আমরা এই পয়েন্ট থেকে এখানে আমরা কী করছি, আরসির পথ থেকে নিয়েছি, ঠিক আছে, আরসির পথ থেকে। খুব খেয়াল রাখবে, আরসির উপর থেকে নিলে পরে ফিক্সড বায়াস, আরসির নিচ থেকে নিলে পরে কালেক্টর টু বেস বায়াস। এখানেও সেম টু সেম ঘটনা ঘটে, শুধুমাত্র কম্পেনসেশন ঘটে। কম্পেনসেশন মানে কি স্যার, কম্পেনসেশন মানে হচ্ছে ওই যে থার্মাল লাইনের যেটা রিপিট হয় না, মানে টেম্পারেচারটা বাড়ানো, আবার টেম্পারেচারটা তোমার আবার কমে যায়, ঠিক আছে, দিস ইজ দ্য কম্পেনসেশন। তো এই সার্কিটের ক্ষেত্রে সে সেম টু সেম ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন করে এখান থেকে মেন টপিক হচ্ছে আমাদের স্টেবিলিটি ফ্যাক্টর আমাদের কত আছে। স্টেবিলিটি ফ্যাক্টর মানটা কত আছে, 1 + বিটা বাই 1 + বিটা ইন্টু আরসি + আরবি। স্যার আমরা কী করে বার করবো, তোমাদের কোশ্চেন কীরকমভাবে দেবে দেখো, তোমাদের বিটা কোশ্চেনে দিয়ে দেবে, আরসি দিয়ে দেবে, আরবি দিয়ে দেবে, তোমাদেরকে বার করতে বলে স্টেবিলিটি ফ্যাক্টর। ফর্মুলাটা মুখস্থ করতে তোমাদেরকে স্টেবিলিটি ফ্যাক্টর নির্ণয় করতে হবে। এইটা কোন বায়াস, কালেক্টর টু বেস বায়াস। অবশ্যই খেয়াল করবে কিন্তু কোন বায়াস, তাহলে হবে না, কোন বায়াসিং আমরা ইউজ করছি, কালেক্টর টু বেস বায়াস, ঠিক আছে। সেম ক্যালকুলেশন ভাবে বার করতে হবে আমাদেরকে। আর স্টেবিলিটি ফ্যাক্টরটা কী হয় না, ডিক্রিজ হয় কার ক্ষেত্রে না, এর ক্ষেত্রে কার রেসপেক্টে, ইয়ের রেসপেক্টে, আমাদের ফিক্সড বায়াসের রেসপেক্টে। সব থেকে জেনে রাখো, সব থেকে বেশি স্টেবিলিটি ফ্যাক্টর কার না, ফিক্সড বায়াসে সব থেকে বেশি স্টেবিলিটি ফ্যাক্টর, ঠিক আছে, স্টেবিলিটি ফ্যাক্টর সব থেকে বেশি। আর সব থেকে কম কার হয় আমরা দেখবো একটু পরে, ঠিক আছে। আর এইটা কি হয়, এটা তার থেকে কম হয়, আর কিছুই না। আর এখান থেকে থার্ড হচ্ছে কি, এমিটার বায়াস সার্কিট উইথ এমিটার রেজিস্টার, সরি ফিক্সড বায়াস সার্কিট উইথ এমিটার রেজিস্টার। এখানে কী হয়েছে দেখো, এখানে সার্কিটটা দেখানো কীভাবে সার্কিটটা করেছে। এই হচ্ছে সার্কিট, ঠিক আছে, এই হচ্ছে সার্কিট, এমিটার ফিক্সড বায়াস সার্কিট উইথ এমিটার রেজিস্ট্যান্স।
এখানেও কম্পেনসেশন হয়, শুধুমাত্র ফিক্সড বাসে কী হয়, ফিক্সড বাসে আমাদের থার্মাল রানওয়ে ঘর দেখা দেয়। আর এখানে স্টেবিলিটি ফ্যাক্টর ফর্মুলাটা কি, মানটা কি আছে স্যার, এখানে স্টেবিলিটি ফ্যাক্টর মানটা আছে 1 প্লাস বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু আরই বাই আরই প্লাস আরবি, দিস ইজ স্টেবিলিটি ফ্যাক্টর ফর্মুলা। তোমাদেরকে সব দিয়ে দেবে, তোমাদের স্টেবিলিটি ফ্যাক্টর নির্ণয় করতে বলবে। এর ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর কী হয়, ডিক্রিজ হয়। কার থেকে ডিক্রিজ হয়, ওদের থেকে ডিক্রিজ হয়, ঠিক আছে। মানে ফিক্সড বায়াসের থেকে বলো বা তোমার কালেক্টর টু বেস বায়াসের থেকে বলো, ওদের থেকে কী হয়, ওর থেকে তোমার এইটা তোমার কম হয়। কিন্তু সব থেকে কম হয় না, সব থেকে কম কার হয়, 4 নম্বরটা, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, যেটাকে সেলফ বায়াস বলা হয় বা এমিটার বায়াস বলা হয়, ঠিক আছে। এমিটার বাস বা সেলফ বায়াস, গুলি ফেলো না কিন্তু, এমিটার বাস কিন্তু এইটা কিন্তু এমিটার বাস নয়, এটা কিন্তু এমিটার বাস, এটা কিন্তু ফিক্সড বায়াস উইথ এমিটার রেজিস্ট্যান্স, এটা পুরো নাম কি, ফিক্সড বায়াস উইথ এমিটার রেজিস্ট্যান্স। আর এইটার নাম কি, এটার নাম হচ্ছে ফিক্সড বায়াস, ডাইরেক্ট ফিক্সড বায়াস, এই ফিক্সড বায়াস বা সেলফ বায়াস। তো জেনে রাখো যে ফিক্সড বায়াস বা সেলফ বায়াসে সব দিকে স্টেবিলিটি ফ্যাক্টর কম হয়। আর আমরা একটু আগেই পড়লাম যে স্টেবিলিটি ফ্যাক্টর সব থেকে কম হলে কী হবে, আমার সব থেকে বেশি স্টেবল হবে। হ্যাঁ, সব থেকে বেশি স্টেবল মানে কি, আমাদের ফেথফুল অ্যাম্প্লিফিকেশন হবে, মানে যেটুকু আমি আমার মানে কোনো রকম কোনো ডিস্টরশন থাকবে না, ঠিক আছে। আর এখানেও কী হয়, এখানে কম্পেনসেশন দেখা দেয়। সার্কিট, দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম, তোমাদেরকে এরকমভাবে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো, তোমাদের বলতে পারে যে তোমাদের স্টেবিলিটি ফ্যাক্টর কত হবে। তো আমাদেরকে তো ওই জন্য কি আমাদেরকে সার্কিটটা মুখস্থ রাখতে হবে, রিভিশন করবে সার্কিটটা, এবং তার সঙ্গে R1 R2 কোন জায়গায় R1 নিচ্ছি, কোন জায়গায় R2 নিচ্ছি, কোন জায়গায় RC নিচ্ছি, কোন জায়গায় RE নিচ্ছি, তোমরা খেয়াল করবে। তো এই ধরনের সার্কিটকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াসিং বা সেলফ বায়াসিং। এই সার্কিটে কী হয় না, এই সার্কিটে আমরা যখন ক্যালকুলেশন করি না, এই সার্কিট থেকে আমাদের এই সার্কিটটাকে সিম্পল সার্কিটে কনভার্ট করতে হয়। কী করতে হয়, সিম্পল সার্কিট হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হয়। এখানে ডাইরেক্ট কোশ্চেন আসে, কারণ হচ্ছে এই সার্কিটটা কমপ্লিকেটেড সার্কিট। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং বা সেলফ বায়াসিং বা এমিটার বায়াসিং, এই ধরনের যে এই বায়াসিংটার ক্ষেত্রে কী হয় না, সার্কিটটা খুব ক্রিটিক্যাল সার্কিট হয়। এখানে আমরা ডাইরেক্টলি কেসিএল কেভিএল অ্যাপ্লাই করতে পারি না। ওই জন্য কী করতে হয়, এই সার্কিটটাকে আমাদেরকে কনভার্ট করতে হয় কিসে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে। তার জন্য কী হয় না, ভিটিএইচ বার করতে হয়, এবং আর কি বার করতে হয়, আর হচ্ছে আরটিএইচ বার করতে হয়। তো এখান থেকে তোমরা মুখস্থ করবে যে ভিটিএইচের মানটা কত হয় না, ভিসিসি উপরে যে ভোল্টেজ থাকে সেটা ইন্টু R2 প্লাস R1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভিটিএইচের মানটা, হ্যাঁ। এবং আরবির মানটা কত হয়, আরটিএইচের মানটা কত হয় না, আরটিএইচ হচ্ছে এই দুটোর প্যারালাল, মানে হচ্ছে R1 ইন্টু R2 প্লাস R2, দিস ইজ দ্য আরটিএইচ। এবারে ভিটিএইচ এবং আরটিএইচ বার করার পরে এই যে সার্কিটটা ছিল, সার্কিটটা এরকম দেখতে হয়ে যায়। কীরকম দেখতে হয়ে যায় স্যার, এরকম দেখতে হয়ে যায়। এখানে আরসি থাকে, ভিসিসি থাকে, এখানে আরসি থাকে, আর এখানে কী হয়, এখানে আমরা ভিটিএইচ আর হচ্ছে আরটি। এরপরে আমরা কেসিএল কেবিল এখানে অ্যাপ্লাই করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখানে আউটপুট আমরা কেসিএল অ্যাপ্লাই করবো, এইদিকে আমরা অ্যাপ্লাই করবো এটা, আর এইদিকে একটা অ্যাপ্লাই করবো, ইনপুট আউটপুট অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো খেয়াল করবে যে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন বলে যে ভিবিবি কত হবে, একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট দিয়ে দেয় তোমাদের, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট দিয়ে দেয় একটা, দিয়ে পরে বলে যে ভিটিএইচ কত হবে বা ভিবিবি কত হবে। ভিটিএইচটাকে ভিবিবি বলে, হ্যাঁ, ভিটিএইচটা কী বলে, ভিবিবি মানে হচ্ছে বেস ভোল্টেজ। এই ভোল্টেজটা কী ভোল্টেজ, বেস ভোল্টেজ হয়েছে। সেটা কত হয়, ভিসিসি ইন্টু R2 বাই R1 প্লাস R2 হচ্ছে নিচে ছিল, R1 উপরে ছিল, ওটা খেয়াল করবে। তো এভাবে আমরা বার করতে পারি। আর এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ডাইরেক্টলি ভিসিই এবং আইসির মানটা নির্ণয় করতে পারি। এবং সব কিছু করার পর, ক্যালকুলেশন করার পর একটা মান পাই আমরা, কার মান পাই না, স্টেবিলিটি ফ্যাক্টরের মান পাই, সেটা হচ্ছে 1 প্লাস বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু আরই বাই আরই প্লাস আরটিএইচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এইটা কী হয়, সব দিকে লো হয়, এয়ার স্টেবিলিটি ফ্যাক্টর ইজ সব দিকে লো। আর বেস্ট স্টেবিলাইজেশন দেখা যায়, কী হয়, বেস্ট স্টেবিলাইজেশন দেখা যায়। তাহলে মনে রাখবে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিংয়ে সব থেকে কম স্টেবিলিটি ফ্যাক্টর হয়। এর ফলে কী হয়, স্টেবিলাইজেশন সব থেকে ভালো হয়, ফেথফুল অ্যাপ্লিকেশন সব থেকে বেশি হয়, ভালো হয়, ঠিক আছে। আর ফর্মুলাটা অবশ্যই মনে রাখো, এখান থেকে তোমাদের ডাইরেক্টলি কোশ্চেন দেবে আর কি, ঠিক আছে। ওরা R1 R2 এইসব দিয়ে দেবে, দিয়ে পর তোমাদেরকে আরটিএইচ বার করতে বলতে পারে, এস বার করতে বলতে পারে, ঠিক আছে। এই ধরনের তোমাদের কোশ্চেন আসে। তো এই হচ্ছে তোমাদের ইতিহাস। আমরা চারটে বললাম, একটা হচ্ছে ফিক্সড বায়াস, একটা হচ্ছে কালেক্টর টু বেস বায়াস, একটা হচ্ছে ফিক্সড বায়াস উইথ এমিটার রেজিস্টার, আর নাম্বার 4 হচ্ছে কি, তোমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াস বা সেলফ বায়াস বা এমিটার বায়াস। সব থেকে 4 নম্বরটা দেখলাম, 4 নম্বরে আমরা কি দেখলাম, সব থেকে লো স্টেবিলিটি ফ্যাক্টর, এই কারণের জন্য বেস্ট স্টেবিলাইজেশন। আর সব থেকে বেশি স্টেবিলিটি ফ্যাক্টর কত না, ফিক্সড বায়াসে কত হয়, 1 প্লাস বিটা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ট্রানজিস্টর বায়াসিং পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। সার্কিট মনে রাখবে আর 3টে জিনিস মনে রাখবে। এই যেটা বললাম তোমাদেরকে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সব থেকে বেশি ইউজ করা হয়, অবশ্যই ইউজ করা হয়, কেন, কারণ স্টেবিলিটি ভালো বলে, ঠিক আছে, গুড স্টেবিলাইজেশন। আর একটা জিনিস খেয়াল রাখবে যে বেস্ট স্টেবিলাইজেশনের জন্য কী হয় না, I1-এর যে মানটা হয় শুড বি ইকুয়াল টু 10 IB হয়। I1-এর মানটা শুড বি 10 ইন্টু IB। স্যার I1 কত গেলো, সার্কিট দেখো, সার্কিট ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে এখানে I1 কোথায় আছে, দিস ইজ দ্য I1, এই যে কারেন্টটা, এই কারেন্টটা কী হয়, I1-এর মানটা 10 ইন্টু IB,
এর একটা কন্ডিশন, যে কন্ডিশনে কী হয় ফেথফুল অ্যাম্প্লিফিকেশন হয়, ঠিক আছে। আরবি মানে স্যার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আরবি, দিস ইজ দ্য আরবি। আরবি তোমার নিচে আছে, ওইদিকে আছে, ঠিক আছে। আরবি বলছে আইবি, দিস ইজ আইবি, এই কারেন্টটা আইবি কারেন্ট, ঠিক আছে। যে কারেন্টটা ঢুকছে বেসের মধ্যে, যে কারেন্টটা ঢুকছে সেটাকেই তো আইবি বলি না। তো এই হচ্ছে তোমাদের বায়াসিং বললাম। দেখো এই খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু করলাম আমরা, হ্যাঁ। আরে দেখো কী ধরনের কোশ্চেন, দেখো একটা সার্কিট দিয়ে দেবে, সার্কিট দিয়ে বলবে যে এই কনফিগারেশনটাতে আমাদের স্টেবিলিটি ফ্যাক্টর নির্ণয় করো। তো স্টেবিলিটি ফ্যাক্টর কীভাবে নির্ণয় করবো, ফার্স্ট আমরা কী করবো, দেখো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, তাহলে আমরা কী করবো, RTH বার করে নেবো। RTH কত হবে, 50 × 20 বাই 50 × 20 মানে বাই 50 + 20, এবার আমরা RTH পেয়ে যাবো, ঠিক আছে। আর স্টেবিলিটি ফ্যাক্টর ফর্মুলাটা অবশ্যই মুখস্থ করবে, মুখস্থ না করলে কিচ্ছু হবে না। 1 + β বাই 1 + β ইন্টু RE বাই RE + RTH। তো RE মানটা 20 আর RTH তুমি বার করে নিচ্ছ, বার করে নেওয়ার পর তুমি মানটা বসাবে, স্টেবিলিটি ফ্যাক্টর পেয়ে যাবে। তো স্টেবিলিটি ফ্যাক্টর বার পেয়ে যাবো এখান থেকে আমরা, ঠিক আছে। আর বিটার মানটা কোশ্চেনে দেওয়া থাকবে, চিন্তার কিছু নেই। বিটার মানটা কোশ্চেনে কি দেওয়া থাকবে, দেওয়া আছে কি, দেওয়া থাকার কথা ভাই। বিটার মানটা 66, বিটার মান দেওয়া আছে নিশ্চয় স্টেবিলিটি ফ্যাক্টর, এই বিটার মানটা আলফা দেওয়া আছে, আচ্ছা আলফা দেওয়া আছে, বিটা পেয়ে যাবে, ফর্মুলা জানি আমরা, আলফার সঙ্গে বিটার সম্পর্ক, বিটার সঙ্গে আলফা ডিভাইডেড বাই 1 - আলফা, আলফা মান পুট করে বিটা পেয়ে যাবে, ঠিক আছে। ইজি জিনিস, কোনো কঠিন জিনিস নয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়বস্তু। এখান থেকে তোমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে তোমাদের ডাইরেক্টলি তোমাদের অপারেটিং পয়েন্ট মানে হচ্ছে VCE আর IC, খেয়াল করবে অপারেটিং পয়েন্ট কাকে বলে, VCE আর ICর মানটা কি অপারেটিং পয়েন্ট বলা হয়, ঠিক আছে। অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট বা কোহিশন পয়েন্ট, তিনটে নাম বলা হয়। তো এবার তোমরা ক্যালকুলেশন করে মানটা পেয়েছি আমরা। এবারে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসবো কিছু, BJT অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স। দেখো না, 2 টাইপ অফ অ্যাম্পলিফায়ার হতে পারে, স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার আর লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার। কী বললাম, স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার আর হচ্ছে লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার কি না, যে ইন স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার দ্য ভ্যারিয়েশন ইন দ্য এসি সিগন্যাল উইথ রেসপেক্ট টু ডিসি ইজ ভেরি স্মল, যেখানে এসি আর ডিসি ভ্যারিয়েশনটা খুব কম হয়, ঠিক আছে। আর ইন দিস BJT বিহেভ অ্যাজ এ লিনিয়ার ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। এখানে কী হয়, স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারে কী হয়, স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারে আমাদের BJT লিনিয়ার ক্যারেক্টারিস্টিক দেখা দেয়, মানে হচ্ছে ইনপুটের সঙ্গে লিনিয়ারলি আউটপুট বেড়ে যায়, ঠিক আছে, লিনিয়ারলি আউটপুট বেড়ে যায়। আর আউটপুট সিগন্যাল ইজ ডিস্টরশনলেস, এখানে কোনো ডিস্টরশন থাকে না। আর এখানে কী হিসেবে ইউজ হয়, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হয়। তাহলে কী বললাম, স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারে BJT বা ট্রানজিস্টার ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হয়, আর এখানে কোনো ডিস্টরশন থাকে না, আর লিনিয়ার ক্যারেক্টারিস্টিক দেখা দেয়। কিন্তু লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ারে কী হয় স্যার, লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ারে কী হয় না, লার্জ ভেরিয়েশন দেখা দেয়, ঠিক আছে, ইন এসি সিগন্যাল উইথ রেসপেক্ট টু ডিসির রেসপেক্টে এসির লার্জ ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। আর এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে তোমার বিহেভ করে নন লিনিয়ার এলিমেন্ট হিসেবে বিহেভ করে, ঠিক আছে। মানে হচ্ছে ইনপুট আউটপুট চেঞ্জ হয় ইনপুটের রেসপেক্টে, কিন্তু সেটা নন লিনিয়ারলিভাবে চেঞ্জ হয়। আর সেটা কী হিসেবে কাজ করে না, পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, যেটা আমরা পড়ে থাকি, পরবর্তীকালে পড়বো আমরা, যে পাওয়ার অ্যাম্পলিফায়ার এ টাইপ, ক্লাস A অ্যাম্পলিফায়ার, ক্লাস B অ্যাম্পলিফায়ার, ক্লাস C অ্যাম্পলিফায়ার পড়েছি না পাওয়ার অ্যাম্পলিফায়ার। সেই পাওয়ার অ্যাম্পলিফায়ারটা BJT দিয়ে তৈরি করা হয়, কিন্তু BJT অ্যাজ এ লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কী হয়, স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার কী জন্য হয়, মানে সেখানে কী হিসেবে ইউজ হয়, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হয়। আর লার্জ সিগন্যাল হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হয়, ঠিক আছে। পাওয়ার অ্যাম্পলিফায়ার মানে কি, পাওয়ারটাকে অ্যাম্পলিফাই করে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার মানে কি, ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করে। এবারে একটা ইম্পর্টেন্ট টপিক পড়ে হচ্ছে ট্রানজিস্টর এইচ প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটার। কী বলে, ট্রানজিস্টরের এইচ প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটার। আজকে আমাদের এজ পর্যন্ত যাবে, এখানেই শেষ হয়ে যাবে। আর এটা আমাদের ট্রানজিস্টরের কমপ্লিট পার্ট হয়ে যাবে, ঠিক আছে, ট্রানজিস্টরের কমপ্লিট পার্ট হয়ে যাবে। বেশি বড় হলো না, আমাদের কতক্ষণ আলো ক্লাসটা দেখি একটু, 28, আমাদের মোটামুটি 35 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো খুব একটা দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, যে আমরা BJT পুরো শেষ করলাম মাত্র 2টো ক্লাসে। আগের দিন আমরা 35 মিনিটের মতো নিয়েছি, আজকেও 35 মিনিট, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো নিচ্ছি। আমাদের পুরোপুরি শর্ট নোট তৈরি হয়ে যাচ্ছে ট্রানজিস্টরের। এর বাইরে কোশ্চেন আসবে না, এর বাইরে কোশ্চেন কত থেকে আসবে, শব্দ হয়ে যাচ্ছে না। তো তোমাদের একদম সিম্পল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা প্লিজ ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। এর ফলে আমি একটু এনার্জি পাই, হ্যাঁ ক্লাসটা করাতে হবে, আমার কাছে নিজের একটা রেসপন্সিবিলিটি আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, একদম ইজি উপায়ে ব্যাপারটা আমি বোঝানোর তোমাদেরকে চেষ্টা করছি। আর আজকে তোমার ট্রানজিস্টর শেষ হয়ে যাবে, আর দেখবো পরের দিন আমরা অপএম ইউজ করবো, অপএম অপারেশনাল অ্যাম্পলিফায়ার স্টার্ট করবো, ঠিক আছে। তারপর অসিলেটর করে নেবো, তাহলেই শেষ হয়ে যাবে, আবার কি কিছুই নেই আর। দেখো ট্রানজিস্টরের হাইব্রিড প্যারামিটার মডেল কী হয়, যখন আমরা 2 পোর্ট নেটওয়ার্ক পড়ি, মনে রাখবে 2 পোর্ট নেটওয়ার্ক যখন পড়ি আমরা, তখন আমরা এই জিনিসটা পড়ে থাকি যে V1 I2, এই তোমরা এখান থেকে কী মনে রাখবে, দেখো তোমরা মনে রাখবে যে হাইব্রিড প্যারামিটারের মডেলে ট্রানজিস্টরের ইকুয়েশনটা কী হয় না, V1 সমান আর I2 সমান, কী হয় V1 I2,
V1 I2 সমান H11 I1 প্লাস H12 V2 I1 V2 কি বললাম V1 I2 এটা I1 V2 I1 V2 এটা এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তোমাদেরকে এই দুটো ইকুয়েশনকে অবশ্যই মনে রাখতে হবে যে V1 I2 সমান I1 V2 V1 I2 সমান I1 V2 আর এটা হচ্ছে 1 1 1 2 2 1 2 2, ঠিক আছে। এই ইকুয়েশন দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওরা ডাইরেক্টলি দিয়ে দেয় যে নিচের কোন ইকুয়েশনটি হলো তোমার হাইব্রিড মডেলের ইকুয়েশনটা কী হয় না V1 I2 এখানে হয়, আর এখানে H11 হয়, I1 V2 হয়, I1 V2 এখানে H21 এটা I1 V2 H22 V2, দিস ইজ দ্য ইকুয়েশন। তো এইখান থেকে তোমাদের কোশ্চেন এই ধরনের কোশ্চেন আছে একটা আছে। নেক্সট হচ্ছে কি এখানে তোমাদেরকে H11টাকে কী সেটা জিজ্ঞেস করে। দেখো আমরা যদি এখান থেকে ভিডিওটাকে মনে মনে শূন্য ভাবি, ভিডিওকে মনে মনে কী হবে শূন্য ভাবি, সেখান থেকে আমরা H11 একটা মান পাই। কী মান পাই দেখো V1/I1 কী করে দেখো V1 সমান H11 ইন্টু I1। এখান থেকে আমরা যদি ভিডিওকে শূন্য করি তাহলে কি এই পার্টটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে H11 এর মানটা কত আসবে V1/I1। তাহলে কী পাচ্ছি আমরা V1/I1 মানে কি দিস ইজ দ্য ইম্পিডেন্স কি এটা দিস ইজ দ্য ইম্পিডেন্স। তার মানে কি তার মানে V1/I1 এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স বলতে পারো বা ইম্পিডেন্স বলতে পারো উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি শর্ট উইথ রেসপেক্ট টু দেখো আমরা V2 কী করেছি V2কে 0 করেছি। আচ্ছা V2 0 মানে কি V2 0 মানে হচ্ছে সেকেন্ডারি জিরো মানে শর্ট, মানে হচ্ছে H11টা কী বলবো আমরা না ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট রেজিস্ট্যান্স কখন যখন আউটপুট শর্ট সার্কিট। কেন স্যার, কারণ অবভিয়াসলি V2 যদি আমি 0 করি V2 0 মানে কি ভোল্টেজ 0, আর ভোল্টেজ 0 মানে কি শর্ট সার্কিট আমরা আগে জানি, ঠিক আছে। ভোল্টেজ 0 মানে জেনে রাখো ভোল্টেজ 0 মানে হচ্ছে শর্ট সার্কিট আর কারেন্ট 0 মানে হচ্ছে ওপেন সার্কিট, ঠিক আছে। এটা বেসিক থিং। তো এখান থেকে ডাইরেক্টলি H11টাকে কী বলে এবং কী দ্বারা প্রকাশ করে সেটা পরীক্ষার সময় ডাইরেক্ট কোশ্চেন দেয়। H11টাকে HI বলা হয়, ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্সও বলতে পারো, ডাজন্ট ম্যাটার। আর H12টাকে কী বলে তোমরা দেখো H12 যেন নির্ণয় করবো স্যার আমরা I1 যদি শূন্য করে দিই, I1 শূন্য মানে কি প্রাইমারিটাকে I1টাকে শূন্য, I1 শূন্য মানে কি প্রাইমারি সার্কিটটা আমি কী করছি প্রাইমারি সার্কিটটা আমরা ওপেন সার্কিট করছি, প্রাইমারি কী করছি ওপেন করছি মানে ইনপুট ওপেন করছি। আর প্রাইমারি বলবো ইনপুট বলবো কোনো অসুবিধা নেই, ইনপুট আমরা কী করছি ইনপুট ওপেন করছি। তাহলে আমরা যখন ইনপুটটাকে ওপেন করি তখন আমরা কি H12 এর মান পাই। H12 কত হয় V1/V2, আর এই V1/V2 মানে কী বলতে পারি আমরা রিভার্স ভোল্টেজ গেন বলতে পারি। কী বলতে পারি রিভার্স ভোল্টেজ গেন, নট ভোল্টেজ গেন, কারণ ভোল্টেজ মানে হচ্ছে V2/V1, ঠিক আছে। আর V1/V2 মানে হচ্ছে রিভার্স ভোল্টেজ গেন, কি রিভার্স ভোল্টেজ গেন, ঠিক আছে, রিভার্স ভোল্টেজ গেন। আর যেহেতু এটা রিভার্স ভোল্টেজ গেন কখন যখন ওপেন সার্কিট, ইনপুটটা কি ওপেন সার্কিট। কেন বলছি ওপেন সার্কিট বুঝতেই পারছো নিশ্চয়ই, আয়নটা 0 করলে তবেই তো মানটা পাই আমরা, I1 0 করলে তবেই তো H12 পাই না। তার মানে কি I1 0 করছি তখন আমরা H12 এর মানটা পাচ্ছি, তাহলে সেটাকে বলবো রিভার্স ভোল্টেজ গেন, যেটাকে উইথ রেসপেক্ট টু ইনপুট ওপেন সার্কিট, যেটাকে HR বলছি। কেন HR বলছি না রিভার্স ভোল্টেজ গেন বলে, ঠিক আছে। তো এখান থেকে কী বলে কোশ্চেনে যে H12টাকে কী বলা হয়, H12টাকে কী বলা হয় রিভার্স ভোল্টেজ গেন বলা হয়, ঠিক আছে। H11টাকে কী বলা হয় ইনপুট ইম্পিডেন্স বলা হয় যখন আউটপুট শর্ট সার্কিট, ঠিক আছে। আর এটা রিভার্স ভোল্টেজ গেন বলা হয় যখন ইনপুট ওপেন সার্কিট। মুখস্থ কথা শুধু তো এইটুকু মুখস্থ করবে, এইটা অনলি এই দুটো ইকুয়েশন মুখস্থ করবে, এই V1 আর I2 এইটা মুখস্থ করলে তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে যে H11টা কি H22টা কি H21টা। আচ্ছা বলো H21টা কী বলো। দেখো H21 যখন আমি বার করতে যাবো তখন আমাকে নিশ্চয়ই V2কে শূন্য করতে হবে। V2 শূন্য মানে কি নিশ্চয়ই আমাদেরকে আউটপুট, V2 মানে হচ্ছে আউটপুট, তাহলে আউটপুটটা আমাদেরকে শর্ট করতে হবে, ফার্স্ট এটা হলো আউটপুট শর্ট করার পর আমরা H21 এর মানটা পাই কত I2/I1। দেখো I2/I1 মানে কি কারেন্ট গেন, তার মানে আউটপুট শর্ট সার্কিট কারেন্ট গেন পাবো, ঠিক আছে। কোনটা H21টা চেক করে নাও, H21টা কি H21টা হচ্ছে দেখো H21 হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ কারেন্ট গেন, ফরওয়ার্ড কারেন্ট গেন মানে তোমার ফরওয়ার্ড কারেন্ট গেন উইথ রেসপেক্ট টু যখন শর্ট সার্কিট, কোনটা আউটপুট শর্ট সার্কিট, ঠিক আছে। এটাকে ফরওয়ার্ড কেন বলছি স্যার I1/I2 সমান যদি রিভার্স হয় বা V1/V2 সমান যদি রিভার্স ভোল্টেজ গেন হয়, ভোল্টেজের আউটপুট দেখো বলে রাখি ভোল্টেজ আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজটাকে আমরা ফরওয়ার্ড ভোল্টেজ গেন বলি, আর এটা উল্টোটাকে বলি রিভার্স ভোল্টেজ গেন, ঠিক আছে। আর যদি কারেন্ট তাহলে কারেন্ট গেন বলি। তো এইভাবে আমরা H21 পেয়ে যাই। এই চারটে H11 H12 H21 আর H22 এই চারটে কী বলা হয়
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কী করে পাই ওই ইকুয়েশনটা অবশ্যই মনে রাখবে, এইচ V1 I2, এই V1 I2 সমান এদিকে I1 এদিকে V2 থাকবে, এটা H11 H12 এই ইকুয়েশনটা বলো, ইকুয়েশনটা অবশ্যই মুখস্থ করবে। ইকুয়েশনটা মুখস্থ করে তবে তুমি করতে পারবে, তাহলে কিন্তু করতে পারবে না। একদম একদম ইজি জিনিস, পাতি জিনিস, ঠিক আছে, কঠিন জিনিস না। তো এখান থেকে 4টে জিনিসের থেকে কোশ্চেন অবশ্যই আসে। আর নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে এই সার্কিটটা মনে রাখবে একটুখানি, মানে এই যে ইকুয়েশনটা কত থেকে আসে, ইকুয়েশনটা এই সার্কিট থেকে আসে। হ্যাঁ, এই তো এই সার্কিটটাকে বলা হয় এইচ প্যারামিটার মডেল, ঠিক আছে, বা হাইব্রিড প্যারামিটার মডেল বলা হয়। তো এই ইকুয়েশনটাকে হাইব্রিড প্যারামিটার মডেল বলা হয়। এই ইকুয়েশন থেকে আমরা ওই যে V1 I2 যে ইকুয়েশনটা সেটা পাই আমরা। কী করে পাই জানার দরকার নেই, কেসেল জানার দরকার নেই, কেসেল কেভিএল করে পাই আর কি, কেভিএলের ক্যালকুলেশন করে পাই আমরা। এবারে দেখো এখান থেকে কারেন্ট গেন, এখান থেকে আর কী কী মনে রাখতে হবে স্যার, এখান থেকে আর কি মনে রাখতে হবে না, কারেন্ট গেনের মানটা আমাদের মনে রাখতে হবে। কারেন্ট গেন থেকে -I1/I2, এটা কারেন্ট গেন বলে। আর এটা মানটা হচ্ছে HF/1 + H0 × RL, RL হচ্ছে লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ, HF কোনটা, আর এটা বার করে নিয়েছি আগে না, HF বার করলাম, তারপরে HI বার করলাম, উপরে দেখো বার করলাম না, এই যে HF বার করলাম, H0/H0 বার করেছি, এটা এটা হচ্ছে HF, এটা হচ্ছে HF, এটা হচ্ছে H0, ঠিক আছে, এগুলো হচ্ছে সব HF H0 বার করার পরে, বার করার পরে কাছে এইগুলো বার করার পরে কাজ হচ্ছে এগুলো বার করা। যে কারেন্ট গেন কত, অ্যাকচুয়ালি কারেন্ট গেনটা কত হচ্ছে ফর্মুলা মুখস্থ করবে। কারেন্ট গেন কত হবে না, এইটা শুধুমাত্র এইটা মনে রাখতে হবে, এইটি। নেক্সট ইনপুট ইম্পিডেন্স কত, এটা মুখস্থ করতে হবে, HI/, এইটা, ঠিক আছে। ভোল্টেজ গেন কত, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। ওভারঅল ভোল্টেজ গেন কত, এই তো। এবার তুমি বলতে পারো স্যার ভোল্টেজ কিন্তু বার করলাম এখানে, আরে ওটা তো সার্কিটের রেসপেক্টে, যখন একটা ওপেন সার্কিট বা একটা শর্ট সার্কিট তার রেসপেক্টে না, ওইখানে যে ভোল্টেজ গেন ছিল, ফরওয়ার্ড ভোল্টেজ গেন বা রিভার্স ভোল্টেজ গেন, ওটা কি, ওটা কখন, ওটা হচ্ছে একটা রেসপেক্টে, যখন আউটপুট ওপেন সার্কিট বা ইনপুট শর্ট সার্কিট বা ইনপুট ওপেন সার্কিট, এই ধরনের রেসপেক্ট আমরা বার করেছিলাম। কিন্তু এটা হচ্ছে ওভারঅল সার্কিটের তোমার ইনপুট ইম্পিডেন্স কত, ভোল্টেজ গেন কত, ওভারঅল ভোল্টেজ গেন কত, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মেন জায়গা। তো এত পর্যন্ত থাকবে, হাত তো কিছু নেই, আর আছে কি না, আর নেই। তো এগুলোকে মুখস্থ করতে, এগুলো মুখস্থ করে নিও। হ্যাঁ, এগুলো এখান থেকে কোশ্চেন আসে কিন্তু এখান থেকে এগুলো ক্যালকুলেশন করে দেখেছি কীভাবে এসছে আর কি, এগুলো ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি আর কি কীভাবে এসছে, আর কিছু নেই। তো এই হচ্ছে তোমাদের ক্লাস আজকের, ঠিক আছে। হাইব্রিড প্যারামিটার মডেল, এইচ প্যারামিটার মডেল থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। বেসিক কোশ্চেন পড়লে ওই ধরনের কোশ্চেন পড়ে, H1টা কি, H21টা কি, এগুলো বেসিক কোশ্চেন পড়ে, ঠিক আছে। আর বাকি তোমার সার্কিট ডায়াগ্রাম পড়তে পারে, সেখান থেকে টোটাল কারেন্ট গেন পড়তে পারে, ঠিক আছে, আর কিছু না। এই হচ্ছে তোমার এইচ প্যারামিটার মডেল। এইচ প্যারামিটার মডেল দুটো ইকুয়েশন পড়তে পারে, V1 I2 দিয়ে ইকুয়েশন যেটা বললাম, ইকুয়েশন ধরে পড়তে পারে, ইকুয়েশন থেকে সব কিছু আসে। তো এই হচ্ছে তোমাদের টোটাল বিজেটি কমপ্লিট। কতক্ষণ লাগলো দেখে নিই, 35 মিনিট, 37 হয়ে গেলো ভাই, সরি 2 মিনিট হেঁটে গেলো। তো আমাদের বিজেটি কভার করলাম আজকে। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর এর ক্লাসের PDF তোমরা টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে, টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন করে নিও, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রামের জয়েন করে নেবে। সমস্ত ক্লাসের PDF আমরা ওখানে দিয়ে থাকি এবং বিভিন্ন ইনফরমেশনও দিয়ে থাকি, ওইখানে তোমরা জয়েন করতে পারো। আর নেক্সট আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার পড়বো, অপারেশনাল অ্যাম্পলিফায়ার অপ অ্যাম্প পড়বো পরের দিনে। অপে আমার অসিলেটার করলে মোটামুটি শেষ হয়ে যাবে, অপে আমার অসিলেটার করলে আমাদের পুরোপুরি শেষ, ঠিক আছে, মোটামুটি অ্যানালগ শেষ। আর আমরা বেসিক দেখো, আমরা কী করেছি দেখো, আমরা বেসিক ইলেকট্রনিক্স করে নিয়েছি, শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। অ্যানালগ ইলেকট্রনিক্সের অপারেশনাল অ্যাম্পলিফায়ার আর অসিলেটার হয়ে গেলে মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ডিজিটালের মধ্যে আমরা এখন নাম্বার সিস্টেম কভার করে দিয়েছি। এবার আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়বো আর গেট পড়বো, আর নেক্সট হচ্ছে ফ্লিপ ফ্লপ পড়বো, হাফ এটা ফুল এটা পড়বো মোটামুটি। তাহলে তোমার মোটামুটি এটা ডিজিটালটা কভার হয়ে যাবে। আর আমাদের নেক্সট আমরা পরের দিনে অপারেশনাল অ্যাম্পলিফায়ার করে নেবো, তারপরের দিন অসিলেটর করে নেবো। আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স পুরোপুরি শেষ হয়ে যাবে, বেসিক ইলেকট্রনিক্স পুরোপুরি শেষ হয়ে যাবে। আর পড়ে থাকবো ডিজিটালটা অল্প করে আছে, পড়ে থাকবে, হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের পুরোপুরি যে ইলেকট্রনিক্স পার্টটা তোমরা যে কোনো পরীক্ষার জন্য তোমরা রেডি হয়ে থাকবে, ঠিক আছে। শর্ট নোট, দিস ইজ এ শর্ট নোট, এটাকে শর্ট নোট বলে, পুরোপুরি শেষ হয়ে যাবে। তো কেমন লাগলো ক্লাস জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আর অবশ্যই লাইক করে দিও, লাইক করবে, এখন লাইক করছো না আমি বুঝতে পারছি না কেন, ভিডিওগুলো দেখছো লাইক করছো না, লাইক করো ভাই, লাইক করো, লাইক না করলে কি হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।